শুরু করছি স্নিগ্ধ বিষ গল্পের পর্ব সংখ্যা 23। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। সময়ের চাকা ঘুরে কেটে গেছে 4টি দিন। পারিপার্শ্বিক সবকিছুই থমকে আছে আগের মতো। কেবল তৌসির ডুবে আছে তার সবুজ বাঘিনীর সেবা শুশ্রূষায়। ঘড়ির কাঁটা এখন মধ্য গগনে, মানে বেলা 12টা। তৌসির আর নাছা এক গভীর উভয় সংকটে পড়েছে। বিষয় হলো নাছার গোসল। বিগত 4 দিন জলে স্পর্শ পায়নি নাছার শরীরটা। শুধু ভেজা তোয়ালে দিয়ে মুছেই দিন পার হয়েছে, কিন্তু শরীরের কোণে জমে থাকা অসুস্থতার আষ্টে গন্ধটা এখন অসহনীয় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তৌসিরও জেদ ধরেছে আজ গোসল করাতেই হবে, কিন্তু দুশ্চিন্তার ভাঁজ কপালে। গোসলের সময় অপারেশনের ক্ষতে যেন এক ফোঁটা পানিও না লাগে। নাঝার শরীরটাও বড্ড নাজুক। অপারেশনের ধকল তো আছেই, তার উপরে জ্বরের উত্তাপে শরীরটা পুড়ে যাচ্ছে। তৌসির অত্যন্ত সন্তর্পণে নাঝাকে পাঁজা কোলে করে ওয়াশরুমে নিয়ে আসে। সেখানে রাখা টুলের ওপর বসিয়ে দেয় খুব সাবধানে। সালোয়ার কামিজের বালাই এখন নেই। অপারেশনের সুবিধার্থে নাঝার পরনে এখন টি শার্ট। নিজের কোনো টি শার্ট নেই, তার যা আছে আর তার জার্সি। আর্জেন্টাইন আর বার্সেলোনার জার্সিগুলোই হয়ে উঠেছে তার সঙ্গে। ঢিলে ঢালা জার্সিতে জরাজীর্ণ শরীরটা আরও ক্ষুদ্র দেখায়। টুলের ওপর নাঝাকে বসিয়ে তৌসির পরম মমতায় 2 কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, একলা গোসল করতে পারবা নাকি আমি করিয়ে দিতাম? নাঝা তাতে দাঁত চেপে বসে। ঠিক হয়, তাতে দাঁত চেপে ধরার কারণ ব্যথা হচ্ছে। চামড়ার ভাঁজ পড়েছে বসার কারণে। নাঝা তৌসিরের পেটের দিকে গেঞ্জির একাংশ খাবলে ধরে জোরে জোরে শ্বাস ছেড়ে বলে, আমি গোসল করব না, আমাকে রুমে নিয়ে চলুন, ব্যথা করতেছে। তৌসির নাঝার এমন কথায় বিরক্তি প্রকাশ করে। এই আছুদা মার্কা কথাবার্তা কইস না তো, লগে গন্ধ করবে, 2 মগ অন্তত শরীরে ঢাল। নাঝা গালি খেয়ে চোখ বুজে মাথা নাড়িয়ে ব্যথাযুক্ত গলায় শোধায়, না না না, আমি পারবো না, সম্ভব না, আপনি যেভাবে পারেন করিয়ে দিন, আমি পারবো না। যন্ত্রণার ঢেউ নাঝাকে মুহূর্তে নিঃস্ব বল করে দেয়। সে তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে মাথাটা একটু কাত করে তৌসিরের পেটে ঠেকিয়ে দেয়, কিছুটা স্বস্তি পাওয়ার জন্য। আপনি যেভাবে পারেন করিয়ে দিন, আমি পারবো না। কথাটি শুনে তৌসিরের অভিব্যক্তি নিঃশব্দ বিস্ময়ে জমে যায়। ঠোঁট ফাঁক হয়ে যায় অবাক বিস্ময়ে। তৌসির নাঝাকে কিভাবে এখন গোসল করিয়ে দেবে? হাত পা কাঁপতে থাকে। সে হাত বাড়িয়ে নাঝার চুলে হাত বুলিয়ে দিতে দিতে ম্লান স্বরে বলে, আমি কি তোমার কিছু দেখছি কও তো? তোমার লগে তো আমার তেমন সম্পর্ক নাই, এই হঠাৎ কেমনে আমি তোমাকে গোসল করামো? ব্যান্ডেজের ভেতর পানি যাইব না, তাই কষ্টমষ্ট করে গোসলটা করে সালোয়ারটা পইরা নাও, আমি গেঞ্জি পরিয়ে দিমুনে। আমি গতর যতটুকু পারি ঘষে দেই। নাঝা তৌসিরের পেট থেকে মাথা সরিয়ে তৌসিরের মুখপানে শুষ্ক চোখে তাকায়। তৌসির চাইলেই পারে নাছার এই কথার সুযোগ নিতে, কিন্তু তা সে মোটেও করছে না। কিছু পুরুষ এমনও হয় যাদের কাছে নিজের সত্তার মূল্য অনেকটা, যেমনটা ঠিক তৌসির। নাছা আর জেদ করে না, আলতো মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে। তৌসির নাছার থেকে অনুমতি নিয়ে ফেস টাওয়ালে সাবান লাগায়। ধীরে ধীরে নাছার 2 হাত কনুই পর্যন্ত, 2 পা হাঁটুর নিচ পর্যন্ত ঘষে দেয়। ঠান্ডার দংশনে নাছার চোখ মুখ কুঁচকে ওঠে। উফ, কি ঠান্ডা! বলতে বলতে চোখ মুখ সংকুচিত করে ফেলে। তৌসির নাছার কথাই ওর মুখের দিকে তাকায়। রক্তিম অধর জোড়ায় কম্পন ধরে গেছে ঠান্ডায়। তৌসির চোখ ফিরিয়ে নিয়ে নাছার ঘাড় গলা মুছে দিয়ে লুঙ্গির কোণ গুটিয়ে নিতে নিতে নাছার সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলে, ঠান্ডার দিন ঠান্ডা তো লাগবেই, এমন ন্যাকামির কি আছে? নাছা ন্যাকামির কথা শুনে ফুঁসে উঠে বলে, ন্যাকামি কি? ঠান্ডা লাগতেছে তাই ঠান্ডা বলছি। এখন আমার ঠান্ডা লাগলে আমি কি গরম লাগতেছে বলবো নাকি? তৌসির সালোয়ারের মুড়ি যতটুকু ওঠে ততটুকু উপরে তুলে নাছার পাটা নিজের হাঁটুর ওপর দিয়ে ভালো করে ঘষে দিতে দিতে বলে, তুমি এমন ফ্যাট করো কেন? ভালো কথাই তো বললাম। আপনি আমায় ন্যাকা কেন বললেন? কোন সাহসে এত বড় তকমা আমায় দিলেন? তৌসির দীর্ঘশ্বাসের সাথে বলে, আচ্ছা আচ্ছা, আমারই ভুল, আমি গাদ্দার বলতে গিয়ে ন্যাকা বলছি, আমি ভেরি দুঃখিত, মাফ করুন আমাকে। নাঝা নিশ্চুপ হয়ে যায়, আর কোনো উত্তর দেয় না। তৌসির নাঝার পাগুলো ভালো করে ঘষে দিয়ে উঠে দাঁড়ায়। নাঝার হাতে টাওয়ালটা দিয়ে বলে, আমি চাই, তুমি গোসল করে নাও। নাঝা টাওয়ালটা হাতে নিয়ে তৌসিরের দিকে মুখ তুলে চেয়ে বোবার মতো জবাব দেয়, আপনি এখানে থাকুন, যাবেন কেন? তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায় এই কথায়। সে তীক্ষ্ণ স্বরে বলে,
ধুর বদমাস নেই, তুই গোসল করবি আর আমি এখানে থেকে কি করবো? উত্তেজিত সিনারি দেখবো নাকি? নাঝা তৌসিরের কথাই লজ্জা অনুভব করে, কারণ সে সেভাবে বলেনি তো, মুখে এসেছে বলে দিয়েছে। নাঝা আমতা আমতা করে বলল, থাক, আপনি যান। তৌসির আর কোনো বাক্যবায়ী না করে ধীরে ধীরে বেরিয়ে আসে। দরজাটা আগলিয়ে দেয়, কিন্তু লক করে না। নাঝা তৌসিরের চাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে বসে থাকে। ভেবে পায় না নাঝার সাথে কিভাবে তৌসির এত নর্মাল বিহেভিয়ার করছে। আজ এই 4 দিনে তৌসির ছোট্ট বাচ্চার মতো নাঝাকে আগলে রেখেছে। সময় মতো খাওয়ানো, ওষুধ দেওয়া, চুল আঁচড়ে দেওয়া, সবকিছু। নাঝার পায়ে মালিশ করে দেওয়া ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তার প্রভাবে পায়ের রগগুলো ফ্যাতফ্যাতি করে। নাঝা যতবার বলেছে পায়ে ব্যথা করতেছে, ঝিনঝিন করতেছে, ততবারই তৌসির বিনা দ্বিধায় ওর পায়ে মালিশ করে দিয়েছে। নাঝা এই লোককে ঠকাতে পারবে না, না, মোটেও সম্ভব না তার পক্ষে। নাঝা সিদ্ধান্ত নিয়েছে সুস্থ হলেই এই মিথ্যার জাল সে স্পষ্ট করবে। তৌসির খারাপ হলেও আজ অব্দি তার প্রতি এক চুল পরিমাণ কোনো খারাপই সে করেনি। বিশ্বাসঘাতক জেনেও কলিজায় বেঁধে নিয়েছে। নাঝা এক লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে গোসল করতে মন দেয়। তৌসির বাইরে আসতেই নুমানের ফোন আসে তার কাছে। নুমানকে সে পাঠিয়েছে করিমগঞ্জ। সেখানে কিছু লোকাল পান্ডা আছে যারা নিজেকে গ্যাংস্টার দাবি করে। তারা তৌসিরদের কিছু ড্রাগের সাপ্লাই বন্ধ করে দিয়েছে। নুমান আর মিনহাজ মামা গেছেন সেটা মেটাতে। কিন্তু এখন নুমান ফোন করে বলতেছে, ভাই সাব, এই নোটির পোলারা তো মানতেছে না, মাদার চোদগুলা লাফাইতাছে বড়। তৌসিরের কপালে রগ ফুলে ওঠে। তেলাবোকার ভাব যখন হাতির সমান দেখতে হয়, তখন আর কি বা হবে, রাগ উঠবেই, এটাই স্বাভাবিক। তৌসির দাঁত চেপে বলে, ছাওয়া মামা টাই না ছিঁড়ানে খানকিল পোলাগো। মিনহাজ মামা তো কিছু করতে দিতেছে না। দেখ, তোরা যে বাল ছেঁড়ার ছেড়, কিন্তু আমার মাল আমার যেন আস্ত পাই। মামারে ক চাপাতি দিয়া গলায় টান দিলে 2-1 বার, দেখবি বাকিগুলাও সোজা হইয়া যাইব। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, রাখ। ফোন কেটে দেয় তৌসির। ফোন কেটে ওয়াশরুমের দিকে পা বাড়ায়, নাছাকে নিয়ে আসবে বলে। কিন্তু দেখে নাছা ধীর পায়ে বেরিয়ে এসেছে। গায়ে একটা বার্সেলোনা জার্সি আর কালো সালোয়ার পরা, চুলগুলো কোনো মতে টাওয়াল পেঁচানো। তৌসির তাড়াতাড়ি নাছার সামনে গিয়ে দাঁড়ায়। নাছা ওকে দেখে হিসিয়ে বলে, আমি যেতে পারবো। তৌসির একথাই পাত্তা না দিয়ে সাবধানে নাছাকে নিজের বাহুবন্ধনে তুলে নেয়। তার কোলে নাছার নিস্তেজ দেহটা ধীরে সুস্থে ভর করে রয়। নাছা আর নড়ে না, চুপচাপ করে তৌসিরের বক্ষের মাঝে মাথা হেলিয়ে দিয়ে নাক টেনে তৌসিরের শরীরে সেই পুরুষালী ঘ্রাণ তা শুষে নেয়, যে ঘ্রাণটা তার অত্যন্ত প্রিয়। এই ঘ্রাণের প্রতি সে অগাধভাবে আকৃষ্ট, যা অন্তরঙ্গ নয় কিন্তু অন্তর ঘনিষ্ঠ। তৌসির নাছাকে বিছানায় গিয়ে বসায়। বসিয়ে নাছার চুলগুলো আলতোভাবে টাওয়ালের ভাঁজে নিয়ে মুছে দিতে থাকে। নাছা তৌসিরকে ফিসফিসিয়ে বলে, তৌসির, আমায় কিছুদিনের জন্য বাড়িতে যেতে দিন না। আপনি কেন পারেন এত কষ্ট করবেন আমার জন্য, আর কেনই বা এত যত্ন? তৌসির চিরুনি নিয়ে নাছার ভেজা চুলের ফাঁকে চালিয়ে দিতে দিতে বলে, বউ কার তুমি? আমারই তো। বউ যখন আমার, কষ্ট আমিই করি। তোমারে বাড়ি পাঠাই আর তুমি সেইখান থাইকা নতুন প্ল্যান নিয়ে এসে গাদ্দারি করো। গাদ্দারির কথা শুনে কলিজাটা খচ করে ওঠে তার। সে নিরলসভাবে বলে, যখন জানেনই গাদ্দার, তাহলে কেন এত আদিক্ষেতা? কি হবে এসব করে? আমি তো গাদ্দার, আমি তো খারাপ। এই খারাপের সঙ্গে সংসার করে ধ্বংস ব্যতীত কিছুই পাবেন না। তালাক দিয়ে দিন আমায়। তালাক? তালাকের কথাটা শুনে তৌসিরের ভেতরটা তোলপাড় শুরু হয়ে যায়। এত কিছু ঘটার পরও তৌসিরের একেবারের জন্যেও মনে হয়নি ওকে তালাক দিবে। অথচ নাছা নিজেই এই বাণী বকতেছে। কি আশ্চর্য, কি নির্দয়ী এক বাণী! তৌসির শান্ত গলায় উচ্চারণ করে, ও আমার রূপসী নাগিন, তালাক আবার কি? আমি জানি তুই আস্ত একটা কাল নাগিন। ছবল তুই আমায় কথায় কথাই মারবি, তবে আমি তোর থেকে ছবল খেতেও রাজি। নাঝা এমন উক্তি শুনে আর কিছু বলে না, চুপ হয়ে যায়। তৌসির ওর চুল আঁচড়ে দেওয়া শেষ হলে বলে ওঠে, বিছানায় পা তুলে বসো। নাছা তৌসিরের কথা মতো পা তুলে বিছানায় বসে। এখন কি জন্য তুলবো জিজ্ঞেস করলে আবারও বাজে কিছু শুনতে হবে। তৌসির ওয়ারড্রোবের ওপর থেকে জারা তেল নিয়ে এসে নাছার দুপা মালিশ করে দিতে থাকে। নাছা শুধু আবিষ্ট চোখে তৌসিরের দিকে চেয়ে থাকে। এই মানুষটাকে সে কি করে ঠকাবে? না, সম্ভব নয় তার পক্ষে, এটা মোটেও সম্ভব না। আর তৌসির নাছার পায়ের আঙুলগুলো টেনে দিতে দিতে বলে, আরাম লাগছে? নাছা কোনো উত্তর দেয় না, সে মাথা নিচু করে বসে থাকে। তৌসির তাকে চুপ থাকতে দেখে হালকা থমকে ওঠে। কি হইল, কথা কও না কেন?
নাঝা এমন ধমক খাবে মোটেও আশা করেনি। সারা শরীর আলতো ঝাঁকি দিয়ে ওঠে নাঝার এই ধমকের তীব্রতায়। নাঝা তৌসিরের মুখপানের চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হয়েছে, পা থেকে হাতটা সরিয়ে নিন। তৌসির নাঝার কথাই সত্যি সত্যি হাত সরিয়ে নিয়ে উঠে দাঁড়াই আর বলে, আমি গিয়ে খাবার নিয়ে আসি, তুমি বসো। নাঝা বাধা দেয়, না আনবেন না, আমি নিজে গিয়ে খাবো। তৌসির একথা শুনে বড্ড বিরক্ত হয়। হাঁটতে পারতেছে না ঠিক মতো, সে নাকি নিচে গিয়ে খেয়ে আসবে। তৌসির গলার আওয়াজ শক্ত করে বলে, নাটক মারাস তুই আমার লগে? পা মাটিতে ফেলার শক্তি নাই তোর, আর তুই বলছিস নিচে যাবি? তৌসিরের কথাই নাঝাও কঠোর গলায় শোধায়, তো কি করব? আপনি আমার কেন এত যত্ন নিবেন? কি জন্য নিবেন শুনি? আপনার বিবিজান রাতে একবার আর সকালে একবার এসে খোঁচান। একটু আগেও এসে বলে গেছেন আমি নাকি আপনাকে কালো জাদু করেছি, তাই আপনি আমার প্রতি এত আসক্ত। আমি মানলাম আমি বেঈমান, আমি খারাপ, তাই বলে এভাবে বলবেন যে জাদুটোনা করে সে মুসলিম নয়? আমাকে আমার ধর্ম থেকেই কথা দ্বারা বের করে দিবেন? তৌসির নাছাড় করা অভিযোগগুলো শুনে মনে মনে ভাবে, বুড়ি নাগিন সুযোগ পাইলেই আমার নাগিনের পেছনে পড়ে যায়, আর আমার নাগিন আমারে ছোবল দেয়। তৌসিরেরও খারাপ লাগে কথাটা। তারপরে সে বলে, তুই যে কাম করছস ওইটা পুরোটা বিবিজান জানলে এতক্ষণ কবর দিয়া দিত তোরে। তালুকদারের মাইয়া, শুক্রিয়া আদায় কর যে তেমন কিছু হয়নি। নাঝা রাগী চোখে তৌসিরের দিকে তাকিয়ে ক্রুদ্ধ গলায় বলে, তাহলে জানিয়ে দিন। বললাম তো মরণে আমার দ্বিধা নাই, আমি মরে যেতে চাই, মেরে ফেলুন। সব দোষ তো আমার। আপনি নিজের বিবিজানের দোষ কখনো দেখেছেন বা দেখেছিলেন পূর্বে? তৌসির নাঝার দিকে কঠোর দৃষ্টিতে তাকায়। বড্ড সাহস হয়ে গেছে মেয়েটার, যে বিবিজানের সম্পর্কে এমন ধারণাই তৌসির রাখে না সেসব কথা নাঝা তাকে নিয়ে বলতেছে। তৌসির ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, না দেখিনি, আর আমার বিবিজানের লগে নিজের তুলনা দিস না। ওনার পায়ে ধুলোর সমানও তুই না। খাবার আমি সিমরানের দিয়া পাঠামো, চুপচাপ খেয়ে ওষুধ খেয়ে নিবি। আমারে বাইরে যাইতে হইব। এ বলে তৌসির লুঙ্গির দুই কোণ হাতে তুলে নিয়ে কোমরে গুঁজতে গুঁজতে রুমের বাইরে চলে যায়। নাঝা নিশ্চুপ বসে থেকে ঠিক করে সে খাবে না। কেন তার ভেতর থেকে এমন নীরব বিদ্রোহ আসছে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর সে নিজেও খুঁজে পাচ্ছে না। আসল সত্যটা হলো তৌসিরের সদ্য করা ব্যবহার নাঝার মনোপুত হয়নি। নাঝা যে খারাপ সেই সত্য সে নিজের কাছেও স্বীকার করে। তবুও কেন তৌসির এমন জোর আচরণ করলো?